শুরুতেই একটা কথা বলি। ভয় বা অস্বস্তিকে আমরা সাধারণত বেশ খারাপ চোখেই দেখি, তাই না? একদম। আমাদের ন্যাচারাল প্রবৃত্তিই তো হলো যে কোনো অস্বস্তি থেকে দূরে পালানো। ঠিক। আমরা ভাবি অস্বস্তি মানে সিগন্যাল যে কিছু একটা ভুল হচ্ছে। কিন্তু কেমন হবে যদি বলি স্নায়ুবিজ্ঞানের দৃষ্টিতে সকালের ওই ভয়, অস্বস্তি বা কোনো কিছু করার প্রতি যে চরম অনীহা, সেটাই আসলে সারাদিনের কাজের সবচেয়ে বড় জ্বালানি হতে পারে। শুনতে অদ্ভুত লাগলেও এটাই কিন্তু সত্যি। আজকের এই বিস্তারিত আলোচনায় বা বলা যায় এই ডিপ ডাইভে আমরা ঠিক এই চমকপ্রদ বিষয়টি নিয়ে কথা বলবো। আমাদের হাতে আজ স্নায়ুবিজ্ঞানী অ্যান্ড্রু হুবারম্যানের একটি অসাধারণ সাক্ষাৎকারের সারসংক্ষেপ রয়েছে। আর আমাদের আজকের মিশন হল এই গবেষণালব্ধ অন্তর্দৃষ্টিগুলোকে শুধু ল্যাবরেটরির আলোচনায় সীমাবদ্ধ না রেখে একটা বিজ্ঞান ভিত্তিক ডেইলি প্ল্যান বা দৈনন্দিন রুটিন তৈরি করা। আর দেখুন, এই বিজ্ঞানভিত্তিক রুটিনের ধারণাটা কিন্তু আমাদের প্রচলিত চিন্তাধারা থেকে একেবারেই আলাদা। মানে ওই এক্সেল শিটের মতো রুটিন নয়। হ্যাঁ, ঠিক ধরেছেন। সাধারণত রুটিন বলতেই তো আমরা বুঝি একটা ছক কাটা তালিকা। ঘড়ির কাঁটা ধরে ৮টায় কাজ শুরু, আর দিন শেষে একটা সুইচ বন্ধ করে ঘুমিয়ে পড়া। কিন্তু স্নায়ুবিজ্ঞান আমাদের দেখায় যে মানুষ তো আর লিনিয়ার কোনো মেশিন নয়। শরীর আর মনের একটা ব্যাপার আছে। একদম। আমরা কিভাবে ঘুম থেকে উঠছি, মানসিক চাপ কিভাবে সামলাচ্ছি, এই সব কিছুই মূলত মস্তিষ্ক, রাসায়নিক পদার্থ এবং আমাদের শরীরের এক খুব জটিল মিথস্ক্রিয়ার উপর নির্ভর করে। আর ঠিক এই জায়গাটাতে আজকের আলোচনাটা এতটা প্রাসঙ্গিক। আমরা মস্তিষ্ককে কোনো রহস্যময় জাদুর বাক্স হিসেবে না দেখে এর পেছনের কলকবজাগুলো বোঝার চেষ্টা করব। তো রুটিন তৈরির প্রথম ধাপেই আসে সকালের শুরুটা। দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। হ্যাঁ, দিনের একটা কার্যকর রুটিন বানাতে হলে প্রথমেই জানতে হবে সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের মস্তিষ্ক ঠিক কিভাবে কাজ করে আর কিভাবে আমরা ওই পরিচিত সকালের অলসতা কাটাতে পারি। সোর্সে কিন্তু ডোপামিন এবং অ্যাড্রেনালিনের ভূমিকার কথা খুব জোরালোভাবে উঠে এসেছে। আসলে সকালে চোখ মেলার পর বিছানা ছেড়ে উঠতে না চাওয়ার যে অনুভূতি, তাকে আমরা অনেক সময় শুধু অলসতা বলে দাগিয়ে দিই। আমরা ভাবি আমাদের ইচ্ছাশক্তি কম, তাই না? একদমই তাই। কিন্তু স্নায়ুবিজ্ঞানের ভাষায় এটি কোনো চারিত্রিক দুর্বলতা নয়। এটি স্রেফ রাসায়নিক পদার্থের খেলা। ও আচ্ছা, মানে কেমিক্যাল রিঅ্যাকশন। হ্যাঁ, যখন আমাদের ঘুম ভাঙে তখন শরীরে কর্টিসল এবং অ্যাড্রেনালিনের মাত্রা বাড়তে শুরু করে। এই অ্যাড্রেনালিন, যাকে অনেক সময় এপিনেফ্রিনও বলা হয়, এটি আমাদের স্নায়ুতন্ত্রে এক ধরনের অস্থিরতা বা অ্যাজিটেশন তৈরি করে। মানে শরীরকে সিগন্যাল দেয় যে ঘুম ভাঙার সময় হয়েছে। ঠিক, এটি শরীরকে জানান দেয় যে এখন কাজের সময়। কিন্তু দেখুন, শুধু অস্থিরতা থাকলেই তো হবে না, কাজের জন্য একটি নির্দিষ্ট লক্ষ্যও দরকার। আর এই অনুপ্রেরণার যোগান দেয় ডোপামিন। হ্যাঁ, সোর্সে এই রাসায়নিকগুলোর কাজ বোঝাতে গিয়ে একটা দারুণ কথা বলা হয়েছে ভীতি বা ভয়কেও চাইলেই অগ্রগতির জ্বালানি হিসেবে ব্যবহার করা সম্ভব। হ্যাঁ, এটাই সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। এটা পড়ার পর আমার মাথায় একটা উপমা আসছিল। মানে বলা যায় অ্যাড্রেনালিন হলো গাড়ির ইঞ্জিনের মতো, যা আমাদের শক্তি যোগায়, আর ডোপামিন হলো স্টিয়ারিং হুইল, যা আমাদের নির্দিষ্ট লক্ষ্যের দিকে চালিত করে। চমৎকার উপমা। আমরা তো সাধারণত ভয় বা অস্বস্তিকে ব্রেক হিসেবে দেখি, মনে হয় যেন সব থামিয়ে দেবে। কিন্তু এই মেকানিজম অনুযায়ী ভয়কে ব্রেক হিসেবে না দেখে তো অ্যাক্সেলারেটর হিসেবেও দেখা যায়, তাই না? উপমাটা একেবারে সঠিক। আর যদি গাড়ির ইঞ্জিনের ধারণাটাকে আরও একটু গভীরে গিয়ে দেখি, তাহলে বুঝতে পারবো আমাদের স্নায়ুতন্ত্র আসলে কিভাবে সিগন্যাল প্রসেস করে। আচ্ছা। দেখুন, আমাদের স্নায়ুতন্ত্র কিন্তু ভালো বা খারাপ, পজিটিভ বা নেগেটিভ এসবের পার্থক্য বোঝে না। তাই নাকি? হ্যাঁ, সে শুধু উদ্দীপনা বা স্টিমুলেশন বোঝে। যখন কোনো ভয় বা অস্বস্তি কাজ করে, তখন শরীরে প্রচুর অ্যাড্রেনালিন নির্গত হয়। ডক্টর হুবারম্যান তার নিজের জীবনে এই প্রক্রিয়াটি ব্যবহার করেই অনেক প্রতিকূলতা জয় করেছেন। হ্যাঁ, সোর্সে বলছিল উনি সকালে ইচ্ছাকৃতভাবে কিছু কাজ করেন। ঠিক, উনি অলসতা কাটাতে নির্দিষ্ট কিছু আচরণের উপর জোর দিয়েছেন, যার মধ্যে অন্যতম হল নিয়মতান্ত্রিক শরীর চর্চা, বা ধরুন সকালে ইচ্ছাকৃতভাবে ঠান্ডা পানিতে গোসল করার মতো কঠিন কাজ। কিন্তু এখানেই তো আমার সবচেয়ে বড় কনফিউশনটা তৈরি হয়। মানে আমরা তো সাধারণত অস্বস্তিকে এড়িয়ে চলতে চাই। আমাদের মস্তিষ্ক তো আরাম খোঁজার জন্যই তৈরি। সার্ভাইভাল মেকানিজম। হ্যাঁ, আর বিজ্ঞান বলছে একে জ্বালানি হিসেবে ব্যবহার করতে। এর মানে কি
আমরা ইচ্ছাকৃতভাবে নিজেদের অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে এক ধরনের সেলফ টর্চার করব। না, বিষয়টা সেলফ টর্চার বা আত্মনির্যাতন নয়, বরং একে বলা যেতে পারে নিয়ন্ত্রিত ফ্রিকশন বা ঘর্ষণ তৈরি করা। নিয়ন্ত্রিত ফ্রিকশন, বিষয়টা একটু বুঝিয়ে বলবেন। ধরুন, সকালে ঘুম থেকে উঠে যখন আপনি শরীরচর্চা বা কঠিন কোনো কাজ শুরু করেন, তখন শরীর প্রাথমিকভাবে তীব্র একটা ফ্রিকশন অনুভব করে। স্নায়ুগুলো তখন বলে, আমি এটা করতে চাই না। হ্যাঁ, প্রতিদিন সকালে ঠিক এই ফিলিংটাই হয়। সবারই হয়, কিন্তু যখন আপনি ওই অস্বস্তি বা ফ্রিকশনকে পার করে কাজটা চালিয়ে যান, তখন মস্তিষ্ক বুঝতে পারে যে একটা বাধা অতিক্রম করা হয়েছে, আর ঠিক ওই মুহূর্তেই মস্তিষ্ক ডোপামিন রিলিজ করে। উফ, মানে বাধা পার হওয়ার পুরস্কার হিসেবে। একদম। এই ডোপামিন শুধুমাত্র আনন্দ দেয় না, এটি স্নায়ুতন্ত্রকে একটা বার্তাও পাঠায় যে তুমি সঠিক পথে আছো, কাজটা চালিয়ে যাও। অর্থাৎ ওই অস্বস্তির ফলে তৈরি হওয়া অ্যাড্রেনালিন ইঞ্জিন চালু করল, আর বাধা পার হওয়ার পর নির্গত ডোপামিন স্টিয়ারিং হুইলটাকে সারাদিনের প্রোডাক্টিভিটির দিকে ঘুরিয়ে দিল। ওয়াও! তার মানে সকালের ওই অস্বস্তিকর অনুভূতিটা আসলে কোনো অ্যালার্ম বেল নয় যে সবকিছু থামিয়ে দাও, বরং ওটা হলো ইঞ্জিন চালু হওয়ার শব্দ। একেবারে তাই। তো ইঞ্জিন তো চালু হলো ডোপামিন আর অ্যাড্রেনালিনের সাহায্যে, সকালের প্রাথমিক জড়তা কাটানো গেল, কিন্তু এই প্রবল শক্তি নিয়ে সারাদিন তো আর উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করা যায় না। না, সেটা করলে তো এনার্জি নষ্ট। হ্যাঁ, দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো করার জন্য এই শক্তিকে কিভাবে কেন্দ্রীভূত করা যায়, সোর্সে সেটা নিয়ে গভীর মনোযোগ বা ডিপ ওয়ার্কের কথা বলা হয়েছে। সকালের রুটিনে ইঞ্জিন চালু করার পর দিনের পরবর্তী ধাপে এই গভীর মনোযোগ সত্যিই অপরিহার্য। কারণ ডোপামিনের শক্তিকে ঠিকঠাক কাজে লাগাতে হলে স্নায়ুতন্ত্রকে একটি নির্দিষ্ট দিকে ফোকাস করতে হবে। স্নায়ুবিজ্ঞানের দৃষ্টিতে এই ফোকাস বা মনোযোগ হল মূলত একটি নিউরোনাল পাথওয়ে বা স্নায়বিক পথ। যখন কোনো একটি জটিল কাজে একটানা মনোযোগ দেওয়া হয়, তখন মস্তিষ্কের নির্দিষ্ট কিছু সার্কিট শক্তিশালী হয়। আচ্ছা। কিন্তু মুশকিল হল, বর্তমান সময়ে এই সার্কিট বা মনোযোগ ধরে রাখার পথে সবচেয়ে বড় বাধা হল আমাদের স্মার্টফোন এবং তার প্রতি তীব্র আসক্তি। ফোন আসক্তির ব্যাপারটা তো এখন একদম মহামারীর মতো, কিন্তু আমার প্রশ্ন হলো এর ভেতরের মেকানিজমটা নিয়ে। মানে ডোপামিন তো আমাদের অনুপ্রেরণা দেয়। ফোন যখন আমাদের খুব সহজেই কোনো রকম পরিশ্রম ছাড়াই সস্তা ডোপামিন সরবরাহ করছে, সস্তা ডোপামিন, হ্যাঁ। মানে শুধু একটা সোয়াইপ করলেই নতুন একটা ভিডিও বা নোটিফিকেশন পাওয়া যাচ্ছে, তখন মস্তিষ্ককে কিভাবে বোঝানো যায় যে ডিপ ওয়ার্ক থেকে পাওয়া প্রাপ্তিটা এই সস্তা ডোপামিনের চেয়ে বেশি মূল্যবান? এখানেই ডোপামিনের একটি খুব ক্রিটিক্যাল মেকানিজম কাজ করে, যাকে বলা হয় ডোপামিন বেস লাইন বা ডোপামিনের স্বাভাবিক স্তর। বেসলাইন মানে একটা নির্দিষ্ট লেভেল? হ্যাঁ, যখন আমরা ফোন স্ক্রল করি, খুব অল্প পরিশ্রমে মস্তিষ্ককে রিওয়ার্ড বা পুরস্কার দিই, তখন ডোপামিনের বিশাল বড় একটা স্পাইক বা উল্লম্ফন ঘটে। কিন্তু মস্তিষ্ক এই হঠাৎ আসা অতিরিক্ত উদ্দীপনা পছন্দ করে না। তাই নাকি? আমি তো ভাবতাম মস্তিষ্কটা এনজয় করে। সাময়িকভাবে করে, কিন্তু নিজেকে এই ওভার স্টিমুলেশন থেকে রক্ষা করার জন্য মস্তিষ্ক তখন তার ডোপামিন রিসেপ্টরগুলোকে ডাউন রেগুলেট করে। ডাউন রেগুলেট মানে কমিয়ে দেয়? হ্যাঁ, সোজা কথায় রিসেপ্টরগুলো তখন লুকিয়ে পড়ে। ও আচ্ছা, এর মানে হলো সস্তা ডোপামিন পাওয়ার কারণে আমাদের মস্তিষ্ক আনন্দ গ্রহণের ক্ষমতাটাই কমিয়ে দিচ্ছে। একদম ঠিক ধরেছেন। এই ডাউন রেগুলেশনের ফলে ডোপামিনের সাধারণ বেসলাইনটা আগের চেয়ে অনেক নিচে নেমে যায়। তখন সাধারণ কোনো কাজ, যেমন ধরুন একটা বই পড়া, একটা প্রজেক্ট রিপোর্ট তৈরি করা বা গভীর মনোযোগ দিয়ে কিছু ভাবা, যেগুলো আসলে জরুরি কাজ, হ্যাঁ, ওই কাজগুলো মস্তিষ্ককে আর কোনো আনন্দ দিতে পারে না। কাজগুলোকে তখন অসম্ভব বিরক্তিকর এবং কষ্টদায়ক মনে হয়, কারণ ওই কাজগুলো থেকে যে সামান্য ডোপামিন আসবে তা দিয়ে মস্তিষ্কের তৃপ্তি মেটে না। তার মানে ফোন দূরে রাখা শুধু একটা ভালো অভ্যাস বা টাইম ম্যানেজমেন্টের বিষয় নয়, এটি মূলত আমাদের মস্তিষ্কের ডোপামিন সিস্টেমকে রিক্যালিব্রেট বা নতুন করে সেট করার একটা নিখাত বৈজ্ঞানিক উপায়। নিশ্চিতভাবে সোর্সের ঠিক এই কারণেই ফোন আসক্তি নিয়ন্ত্রণের উপর এতটা জোর দেওয়া হয়েছে। ফোন দূরে রাখলে মস্তিষ্ক এই সস্তা পুরস্কার পাওয়া থেকে বঞ্চিত হয়, তখন বেসলাইন আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে শুরু করে। বুঝতে পারছি। এর ফলে মস্তিষ্ক বাধ্য হয় কঠিন কাজ বা ডিপ ওয়ার্ক থেকে সেই পুরস্কারটা অর্জন করতে। এটি অনেকটা জিমে গিয়ে পেশি তৈরির মতো। যত বেশি মনোযোগ ধরে রাখার চর্চা করা হবে, মস্তিষ্কের নিউরনগুলোর চারপাশে মায়োলিন নামক একটি আবরণ তত বেশি পুরু হবে।
মায়োলিন। হ্যাঁ, যা ওই স্নায়বিক সিগন্যাল আদান-প্রদানকে আরও দ্রুত এবং শক্তিশালী করে তোলে। এই ফোকাস ধরে রাখার চর্চাটা সত্যি অসাধারণ, কিন্তু এর তো একটা দাম আছে, তাই না? কেমন দাম? মানে একটানা কাজ করলে, বিশেষ করে এই ডিপ ওয়ার্ক করলে, তো একটা পর্যায়ে স্নায়ুতন্ত্রের ওপর মারাত্মক চাপ পড়বে। কারণ ইঞ্জিন তো আর অনন্তকাল সর্বোচ্চ গতিতে চলতে পারে না। না, সেটা অসম্ভব। দিনের মাঝামাঝি সময়ে যখন এই অ্যাড্রিনালিন আর স্ট্রেস হরমোনগুলো জমতে জমতে একটা বিষাক্ত রূপ নেয়, তখন এই চাপ কিভাবে দ্রুত কমানো যায়। সোর্সে তো দেখলাম এ বিষয়ে ফিজিওলজিক্যাল সাই বা এক ধরনের শ্বাস-প্রশ্বাসের কৌশলের কথা বলা হয়েছে। হ্যাঁ, একটানা ফোকাস ধরে রাখলে শরীরে অ্যাড্রেনালিনের মাত্রা অনেক বেড়ে যায়। একটা পর্যায় পর্যন্ত এই অ্যাড্রেনালিন কাজের জন্য ভালো, কিন্তু মাত্রা ছাড়িয়ে গেলে তা উদ্বেগ বা অ্যাংজাইটি তৈরি করে। হুম। ডক্টর হুভারম্যান এই অবস্থা থেকে মস্তিষ্ককে দ্রুত শান্ত করার জন্য এই ফিজিওলজিক্যাল সাই এর কথা উল্লেখ করেছেন। এটি এমন একটা কৌশল যা প্রাণীজগতে প্রাকৃতিকভাবেই দেখা যায়। দেখুন, আমি এই জায়গাটাতে একটু কৌতূহলী হয়ে পুশব্যাক করতে চাই, নিশ্চয়, বলুন। কারণ বিষয়টা নিয়ে আমার কিছুটা সন্দেহ আছে। যখন চারদিকে কাজের ডেডলাইনের চাপ, বসের তাড়া, মনে হচ্ছে দুনিয়া ভেঙে পড়ছে, হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হচ্ছে, তখন শুধু নির্দিষ্ট নিয়মে 2 বার শ্বাস নিলে সব ঠিক হয়ে যাবে? আচ্ছা, এটা তো অনেকটা ওই সস্তা মোটিভেশনাল কথার মতো শোনাচ্ছে যে বড় করে শ্বাস নাও, সব ঠিক হয়ে যাবে। এর পেছনে কি আসলেই কোনো সলিড স্নায়ুবিজ্ঞান আছে, নাকি এটা জাস্ট মন ভোলানো? আপনার এই পুশব্যাকটা খুবই যৌক্তিক, কারণ আমরা ভাবি এত বড় একটা মানসিক চাপের সমাধান নিশ্চয়ই খুব জটিল কোনো প্রসেস হবে। কিন্তু ফিজিওলজিক্যাল সাইনিং কোনো মিস্টিক বা মোটিভেশনাল বিষয় নয়। এটি সরাসরি স্নায়ুতন্ত্রের একটি মেকানিক্যাল ওভাররাইড বা হার্ডওয়্যার লেভেলের সুইচ। হার্ডওয়্যার লেভেলের সুইচ? তাহলে মেকানিজমটা একটু বুঝিয়ে বলা যাক। এই সুইচটা ঠিক কিভাবে কাজ করে? এর পুরো বিজ্ঞানটা লুকিয়ে আছে আমাদের ফুসফুস এবং কার্বন ডাই অক্সাইডের মেকানিজমের মধ্যে। ধরুন, ফুসফুসের ভেতরের ছোট ছোট বায়ুথলি বা অ্যালভিওলাইগুলো হলো অনেকগুলো ছোট ছোট ভেজা বেলুনের মতো। ভেজা বেলুন, আচ্ছা। হ্যাঁ, যখন আমরা মানসিক চাপে থাকি তখন আমাদের শ্বাস-প্রশ্বাস অগভীর বা ছোট হয়ে আসে। এর ফলে এই ভেজা বেলুনগুলো চুপসে গিয়ে একে অপরের সাথে আটকে যায়। ও, আর তখনই ফুসফুসে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড জমতে থাকে। এই কার্বন ডাই অক্সাইডের আধিক্যই মূলত মস্তিষ্ককে প্যানিক করার সিগন্যাল দেয়। কিন্তু তার মানে রক্তে এই কার্বন ডাই অক্সাইড বেড়ে যাওয়ার কারণেই মস্তিষ্ক মনে করে যে কোনো বড় বিপদ সামনে। ঠিক তাই, মস্তিষ্ক ভাবে ইমার্জেন্সি চলছে। এখন ফিজিওলজিক্যাল সাই করার নিয়ম হল প্রথমে নাক দিয়ে একটি বড় শ্বাস টেনে নেয়া এবং শ্বাসটি ছাড়ার আগেই নাক দিয়ে আরও একটি ছোট শ্বাস টেনে ফুসফুসকে কানা কানায় পূর্ণ করা। মানে পরপর 2 বার শ্বাস টানা? হ্যাঁ, এই যে পরপর 2 বার শ্বাস টানা হলো, এর ফলে ওই চুপসে যাওয়া ভেজা বেলুনগুলো এক ধাক্কায় পপ করে খুলে যায়। ওয়াও, ভেজা বেলুন খুলে যাওয়ার উপমাটা দারুণ। এরপর যখন মুখ দিয়ে লম্বা করে ধীরে ধীরে শ্বাসটা ছেড়ে দেওয়া হয়, তখন ওই খুলে যাওয়া বায়ুথলেগুলো দিয়ে শরীর থেকে একবারে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায়। এর ফলেই কি স্নায়ুতন্ত্র শান্ত হয়? হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাওয়ার সাথে সাথে হার্ট রেট বা হৃদস্পন্দন স্বাভাবিক হয়ে আসে। এবং সবচেয়ে বড় কথা হলো, লম্বা করে শ্বাস ছাড়ার সময় আমাদের স্নায়ুতন্ত্রের প্যারাসিম্প্যাথেটিক অংশ, যা শরীরকে শান্ত করার দায়িত্বে থাকে, সেটি তৎক্ষণাৎ সক্রিয় হয়ে ওঠে। বুঝতে পেরেছি। অর্থাৎ এটি মস্তিষ্ককে শান্ত করার কোনো সাইকোলজিক্যাল বা মানসিক চেষ্টা নয়। এটি আক্ষরিক অর্থেই ফুসফুসকে ব্যবহার করে মস্তিষ্ককে একটি বায়োলজিক্যাল টেক্সট মেসেজ পাঠানো যে শরীরে কোনো এমার্জেন্সি নেই, তুমি এবার সুইচ অফ করতে পারো। দারুণ একটা ব্যাপার। তার মানে আমরা ফুসফুসকে হ্যাক করে মস্তিষ্ককে শান্ত করছি। দিনের মাঝামাঝি যখনই স্ট্রেস লেভেল বিপদসীমা অতিক্রম করবে, তখনই এই মেকানিজমটা ব্যবহার করে সিস্টেম রিবুট করা সম্ভব। একদম। কিন্তু দিন তো আর এখানেই শেষ নয়। রাতে যখন সব কাজ শেষ, তখন এই স্নায়ুতন্ত্রকে কিভাবে পরের দিনের জন্য প্রস্তুত করা হয়, সোর্সে সেই রুটিন নিয়েও তো চমৎকার আলোচনা আছে। হ্যাঁ, বিশেষ করে ঘুম নিয়ে। রাইট, এখানে ঘুমকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। দিনের শেষে আমাদের মস্তিষ্ক তো তথ্যের ভারে একেবারে ক্লান্ত থাকে। আমরা অনেকেই ঘুমকে শুধু সময়ের অপচয় বা প্যাসিভ একটা অবস্থা হিসেবে দেখি। কিন্তু স্নায়ুবিজ্ঞানের দৃষ্টিতে ঘুম হল মস্তিষ্কের সবচেয়ে কর্মব্যস্ত এবং সক্রিয় সময়। মানে ঘুমালেও মস্তিষ্ক কাজ করে? প্রবলভাবে কাজ করে।
সারাদিন যে ডিপ ওয়ার্ক করা হলো, যে নতুন বিষয়গুলো শেখা হলো, ঘুমের সময়ই মস্তিষ্ক সেগুলোকে প্রসেস করে, নিউরনগুলোর মধ্যকার সংযোগগুলোকে রিঅর্গানাইজ করে এবং প্রয়োজনীয় স্মৃতিগুলোকে স্থায়ী করে। সঠিক ঘুম না হলে ডোপামিন সিস্টেম কখনো ওই স্বাভাবিক অবস্থায় বা বেসলাইনে ফিরতে পারে না। ঘুমের প্রয়োজনীয়তাটা তো একদম পরিষ্কার, কিন্তু সোর্সে এই ঘুমের পাশাপাশি ডক্টর হুবারম্যানের ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে আরেকটা বিষয়ের অবতারণা করা হয়েছে, আত্মিক প্রতিফলন বা স্পিরিচুয়াল রিফ্লেকশন। হ্যাঁ, এটা একটা বড় দিক। কিন্তু একটু দাঁড়ান, আমরা এতক্ষণ ডোপামিন, অ্যালভিওলাই, কার্বন ডাইঅক্সাইড এবং নিউরোনাল পাথওয়ে নিয়ে কথা বললাম, একদম হার্ডকোর সায়েন্স। এর মধ্যে হঠাৎ করে আত্মিক প্রতিফলনের মতো একটা বিষয় কোত্থেকে এলো? শুনতে একটু অন্যরকম লাগে। তাই না? স্নায়ুবিজ্ঞানের মতো একটি নিরেট যুক্তিনির্ভর জায়গায় এটি কি নিছকই মন ভালো করার কোনো সাইকোলজিক্যাল প্লেসিবো, নাকি এর পেছনেও সত্যিকারের স্নায়ুবিজ্ঞান বা ব্রেইন সার্কিট্রির কোনো সংযোগ আছে? এটি অত্যন্ত তীক্ষ্ণ একটি প্রশ্ন। আপাত দৃষ্টিতে বিজ্ঞান এবং আত্মিক প্রতিফলনকে সম্পূর্ণ দুটি ভিন্ন মেরুর বিষয় মনে হতে পারে। এটি হয়তো কোনো ফিলোসফিক্যাল বা দার্শনিক আলোচনা। হ্যাঁ, ঠিক সেটাই মনে হচ্ছিল। কিন্তু স্নায়ুবিজ্ঞানের একেবারে গভীরে গেলে দেখা যায় এই আত্মিক প্রতিফলনের সরাসরি প্রভাব পড়ে আমাদের মস্তিষ্কের অ্যামিগডালা এবং প্রিফ্রন্টাল কর্টেক্সের ওপর। অ্যামিগডালা তো মস্তিষ্কের সেই অংশ যা ভয় এবং আবেগ নিয়ন্ত্রণ করে, তাই তো? একেবারে ঠিক। সারাদিন কাজ করতে গিয়ে আমাদের তো অনেক কিছুই হয়, ছোটখাটো ব্যর্থতা, বসের বকা খাওয়া বা কোনো প্রজেক্ট সময়মতো শেষ করতে না পারা। আমাদের অ্যামিগডালা এই ছোটখাটো মানসিক চাপগুলোকে অনেক সময় জীবনের জন্য বড় হুমকি হিসাবে ধরে নেয়। মানে যেন কোনো বন্য প্রাণী আক্রমণ করেছে। ঠিক তাই। ফলে মস্তিষ্ক সারাক্ষণ ফাইট অর ফ্লাইট মোডে বা সতর্ক অবস্থায় থাকে। আর আত্মিক প্রতিফলন এখানে কিভাবে কাজ করে? আত্মিক প্রতিফলন সেটা প্রার্থনা হতে পারে, ধ্যান হতে পারে, বিশাল কোনো প্রাকৃতিক দৃশ্যের দিকে তাকিয়ে থাকা হতে পারে, বা কেবল মহাবিশ্বের বিশালত্ব নিয়ে চিন্তা করা হতে পারে। আচ্ছা। এগুলো মূলত মস্তিষ্কের ডিফল্ট মোড নেটওয়ার্ক বা ডিএমএন এবং প্রিফ্রন্টাল কর্টেক্সকে সক্রিয় করে। যখন একজন মানুষ বৃহত্তর পারপাস বা মহাবিশ্বের বিশালত্ব নিয়ে ভাবে, তখন প্রিফ্রন্টাল কর্টেক্স ওই হাইপার অ্যাক্টিভ অ্যামিগডালাকে একটি সিগন্যাল পাঠায়। কি সিগন্যাল? সিগন্যালটা হলো, এই যে ইমেলটা পাঠাতে দেরি হলো, এটা কোনো বাগের আক্রমণ নয়। মহাবিশ্বের বিশালত্বের তুলনায় আজকের এই সমস্যাটা খুবই ক্ষুদ্র। ও আচ্ছা, মানে এটি আমাদের পার্সপেক্টিভ বা দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটিয়ে আক্ষরিক অর্থেই স্নায়বিক চাপ কমিয়ে দেয়। হ্যাঁ, এটি মস্তিষ্কের ডেটা প্রসেসিংয়ের ধরনটাই পাল্টে দেয়। সারাদিনের প্রতিকূলতা বা ব্যর্থতাগুলো তখন আর ক্রনিক স্ট্রেস বা দীর্ঘস্থায়ী চাপ হিসেবে মস্তিষ্কে জমা হতে পারে না। দারুণ। এই আত্মিক প্রতিফলন আমাদের মনকে পুনর্গঠন করে, স্নায়ুতন্ত্রকে বুঝাতে সাহায্য করে যে জীবনের উদ্দেশ্য কেবল দৈনন্দিন এই লড়াইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি মস্তিষ্ককে রিল্যাক্স করে যাতে রাতে গভীর ঘুম সম্ভব হয়। আর ঘুম ভালো হলে পরের দিন সকালে আবার সেই ডোপামিন আর অ্যাড্রেনালিনকে সঠিকভাবে ব্যবহার করার জন্য শরীর প্রস্তুত থাকে। একদম ঠিক, একটা কমপ্লিট সাইকেল। ব্যাপারটা তাহলে একটা সুন্দর এবং স্বয়ংসম্পূর্ণ চক্রের মতো দাঁড়াচ্ছে। দিনের শেষের এই প্রশান্তি আসলে পরের দিন সকালের সেই ফোকাসড এবং এনার্জেটিক শুরুটার ভিত্তি তৈরি করে দিচ্ছে। হ্যাঁ। তাহলে আজকের এই দীর্ঘ ডিপ ড্রাইভ থেকে আমরা একটি বিজ্ঞানভিত্তিক ডেইলি প্ল্যানের যে রূপরেখা পেলাম, তা একটু সংক্ষেপে এক জায়গায় করা যাক। অবশ্যই। আমরা দেখলাম যে একটি কার্যকর রুটিন শুধু ঘড়ি ধরে কাজ করা নয়। আমাদের শুরু করতে হবে সকাল থেকে, যেখানে আমরা ডোপামিন ও অ্যাড্রেনালিনের বায়োলজিকে কাজে লাগাবো। সকালের ভয় বা অস্বস্তিকে সেলফ টর্চার হিসেবে না দেখে ইঞ্জিন স্টার্ট করার নিয়ন্ত্রিত ফ্রিকশন বা জ্বালানি হিসেবে ব্যবহার করব। ঠিক। এরপর দিনের মূল অংশে আমরা ফোনের সস্তা ডোপামিনের ফাঁদ এড়িয়ে যাব, যাতে মস্তিষ্কের ডোপামিন বেসলাইন নিচে নেমে না যায় এবং গভীর মনোযোগ বা ডিপ ওয়ার্কের নিউরনাল পাথওয়েগুলো শক্তিশালী হয়। আর দিনের মাঝামাঝি যখন কাজের চাপে স্নায়ুতন্ত্র গরম হয়ে উঠবে এবং কার্বন ডাইঅক্সাইড জমে মস্তিষ্ক প্যানিক করবে, তখন ফিজিওলজিক্যাল সায়ের মতো মেকানিক্যাল ব্যায়াম ব্যবহার করব। ওই ভেজা বেলুন বা অ্যালভিওলাইগুলো খুলে দিয়ে দ্রুত শরীর ও মনকে শান্ত করব। একদম। এবং সবশেষে দিন শেষে আত্মিক প্রতিফলনের মাধ্যমে মস্তিষ্কের অ্যামিগডালাকে শান্ত করব।
বৃহত্তর পারপাস খুঁজে বের করব এবং সঠিক ঘুমের মাধ্যমে সারাদিনের ডেটা প্রসেস করে পরের দিনের জন্য প্রস্তুত হব। একেবারে নিখুঁত একটি সারসংক্ষেপ। এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে সুন্দর দিকটি হল এটি কোনো কাল্পনিক বা অবাস্তব মোটিভেশন নয়। এটি আক্ষরিক অর্থেই আমাদের নিজস্ব স্নায়ুবিজ্ঞানকে নিজের পক্ষে কাজ করানোর একটি প্রমাণিত পদ্ধতি। একদমই তাই। এতক্ষণ ধরে আমরা দেখলাম কিভাবে আমাদের শরীরের মেকানিজম এবং মস্তিষ্কের ছোট ছোট রাসায়নিক পরিবর্তনগুলো আমাদের পুরো জীবনযাত্রাকে বদলে দিতে পারে, আমাদের প্রোডাক্টিভিটিকে বহু গুণ বাড়িয়ে দিতে পারে। তো আলোচনা শেষ করার আগে আজকের এই বিশ্লেষণ থেকে একটি দারুণ প্রশ্ন মাথায় আসে, যা হয়তো আমাদের প্রচলিত চিন্তাভাবনাকে অনেকটাই নাড়িয়ে দেবে। কি প্রশ্ন? আমরা এতক্ষণ দেখলাম যে শ্বাস-প্রশ্বাসের ধরন পরিবর্তন করে সকালে একটু ঠান্ডা পানির অস্বস্তি নিয়ে বা ফোনটা চোখের সামনে থেকে দূরে রাখার মতো সাধারণ শারীরিক কাজ দিয়ে আমরা আমাদের স্নায়ু বা মস্তিষ্ককে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারছি। হ্যাঁ, তা পারছি। তাহলে যারা শুনছেন তাদের জন্য প্রশ্ন হলো, আসলে কে কাকে নিয়ন্ত্রণ করছে? সাধারণত আমরা ভাবি আমাদের মস্তিষ্কই হলো সুপ্রিম কমান্ডার, যা আমাদের শরীরকে চালাচ্ছে। কিন্তু স্নায়ুবিজ্ঞানের এই গভীর বিশ্লেষণ কি আমাদের বলছে না যে আমাদের শরীরের ছোট ছোট সচেতন কাজগুলোই আসলে মস্তিষ্কের বস হিসেবে কাজ করছে? দারুণ একটা পয়েন্ট। শরীর আর মনের এই চিরন্তন খেলায় আসলে চালকের আসনে কে বসে আছে, এই প্রশ্নটি নিয়ে ভাবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমাদের এই গভীর আলোচনা বা ডিপ ডাইভ এখানেই শেষ করছি।